আসসালামু আলাইকুম। আমি 2:45 ঠিক লাইভে এসেছিলাম, কিন্তু লাইভে একটু সমস্যা হচ্ছিল দেখে লাইভটা আবার কেটে দিতে হয়েছে। হাই তনু। হেই, তুমি করতেছো এটা? ওয়ালাইকুম আসসালাম তাহি আপু। হ্যাঁ অহনা আপু, আসলে আমার দেরি হয়ে গেল, একটু না অনেক দেরি হয়ে গেছে। একটু সবাই আসলে আমি ক্লাসটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আরও কিছু আপু জয়েন হলে আমি ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, বেবিরা আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আপুরা, বেবিরা ভালো আছে। আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, মালয়েশিয়ান বাটিক। মালয়েশিয়ান বাটিক বলতে আমরা এটাই বুঝি যে মালয়েশিয়ানরা যেভাবে বাটিক পেন্টিংটা করছে। তো কথা হলো এটা যে মালয়েশিয়ানরা যেভাবে করছে সেইভাবে আমরা তো ঠিকই করতে পারবো, কিন্তু
যেই রং দিয়ে তারা করছে সেই রংটা আমরা মালয়েশিয়া ছাড়া এখানে আপাতত পাচ্ছি না। ওরা এক ধরনের রিঅ্যাক্টিভ ডাই ইউজ করে যেটাতে কিছু মিক্স করা লাগে না। কালারটা হচ্ছে রেডিমেড থাকে, কালারটা গরম পানিতে মিক্স করে নিলে হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের জন্য এটা অ্যাভেলেবেল না, এবং মালয়েশিয়া থেকে কালার আনতে গেলেও অনেক পরিমাণে আনাতে হবে, যেটা আমাদের সবার পক্ষে সম্ভব না, তো আমি পুশিয়ান রং দিয়ে মালয়েশিয়ান বাটিক করাটা দেখাবো। আমি এখানে সোডা নিয়ে নিয়েছি, লবণ আর পুশিয়ান কালার, ঠিক আছে। আমি এখানে এক তোলা করে পুশিয়ান কালার নিয়ে নিয়েছি, এতগুলো কালার আমার লাগবে না, যতটুকু লাগে আমি ততটুকু গরম পানিতে গোলায় কালার করা শুরু করব। তার আগে আমাদের অবশ্যই মোম দিয়ে আমাদের পুরোটা ডিজাইন আউটলাইন করে নিতে হবে। হ্যাঁ, পেজের লিংক আমাদের হাসান ভাইয়া দিয়ে দিবে আপনাদেরকে সব ক্লাস শেষ হলে। এখন মোম দিয়ে করার আগে আমরা পেন্সিল দিয়ে খুব হালকাভাবে এখানে এঁকে নিব। সব থেকে ভালো হয় ফ্রি হ্যান্ডে আঁকাতে পারলে মোম দিয়ে, যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, অনেকেই আমরা ফ্রি হ্যান্ডে আঁকাতে পারি না, তো আমরা পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিব, অথবা সাদা কার্বন আছে না, সাদা কার্বন বা কালো কার্বন দিয়ে হালকা করে। কালো কার্বন দিয়ে না আঁকানোটাই বেটার হবে, কারণ কালো রং কার্বনটার উপর যখন মোম পড়বে কার্বনটা তখন ধোয়া যাবে না। হ্যাঁ জয়শ্রী আপু, আমি খুলনায় আসছি আমার বাবার বাসায়। তো আমি এখন আমার ডিজাইনটা একটু এঁকে নিব। তার আগে আমি আপনাদের আমার ফ্রেমটা দেখাতে চাচ্ছি। আমার বাবার বাসায় আমি যখন কাজ করতাম তখন আমার একটা ফ্রেম বানানো ছিল, এরকম চারকোনা একটা ফ্রেম আমি বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এটার বহর হচ্ছে 2.5 হাত বাই 5 হাত, 5 হাত না, একটু বেশি হবে, 6 হাতের মতো হবে, সরি, এটা হচ্ছে 2.5 হাত বাই 7 হাত। এই পাশে হচ্ছে 2.5 হাত বহর, এই পাশে হচ্ছে 2.5 হাত বহর, আর এই দিকটাতে হচ্ছে 7 হাত বহর। যেহেতু বাটিক হচ্ছে আপনার নিচে রেখে করতে হয়, হ্যাঁ আমি জান্টিং এর ইউজটা দেখাবো। তো ফ্রেমটা আমি নিচেই রেখেছি, যখন হ্যান্ড পেইন্ট করি তখন ফ্রেমটা দেয়ালে দাঁড় করায় রাখি। ফ্রেমটা এখন আমি একটু ছোট কাপড়ে করে দেখাবো, যার কারণে আমি ছোট ফ্রেমে নিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আচ্ছা, জেরিনাপুর বাবার বাড়িও খুলনা, আমি খুলনা রায়পাড়াতে আছি, দিবা আপু।
বাটিকটা মালয়েশিয়ার নাকি ইন্দোনেশিয়ার, এটা নিয়ে একটা কনফিউশন থাকে মানুষের। ইন্দোনেশিয়ানরা সাধারণত বাটিকের প্রচলন করেছে একদম শুরু থেকে আর কি, ইন্দোনেশিয়াতেই বাটিকের কাজ শুরু হয়েছে। তো হ্যাঁ, খুলনা শহরটা খুব সুন্দর। হ্যাঁ, কাপড় আটকানোর পদ্ধতিও আমি বলে দিব আপু। ফ্রেমটা দেখিয়েছি, আমি একটু কাজ এগোয় রাখি, তারপরে কাপড় আটকানোর পদ্ধতি প্লাস ডিটেলস বলে দিব। আচ্ছা, শারমিন সুলতান আপু নিরালাতে থাকেন, ওকে। তো ইন্দোনেশিয়াতে বাটিকের প্রচলন হয়, পরে মালয়েশিয়ানরাও বাটিক শুরু করে। এখন ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ান বাটিকের প্যাটার্নে কিছুটা ডিফারেন্স আছে, ঠিক আছে। ইন্দোনেশিয়ান ওরা বাটিকই বলে, কিন্তু মালয়েশিয়ানরা বলছে বাটিক পেন্টিং, কারণ ওরা বাটিকের মাধ্যমে পেন্ট করার একটা সিস্টেম আবিষ্কার করে ফেলেছে, যেটা যেটা হচ্ছে ইন্দোনেশিয়ানরা করে না। ইন্দোনেশিয়ানে শুধু বাটিকই করে, মোমবাটিকের মতন বিভিন্ন প্যাটার্ন নিয়ে ওরা বাটিক করে, ঠিক আছে। কিন্তু ইন্দোনেশিয়ানরা কি করেছে, বাটিকের মাধ্যমেই ওরা বিভিন্ন ফুল, ফ্লাওয়ার প্যাটার্ন, ফ্লাওয়ার ডিজাইন, তারপরে হচ্ছে ফ্লোরাল ডিজাইন, তারপরে সিনারি, অনেক কিছুই তারা করার চেষ্টা করে। তো আমি এখন একটা ফ্লোরাল প্যাটার্নই আপনাদের করে দেখাবো। আমি খুবই হালকা করে ডিজাইনটা আঁকাচ্ছি, হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে না। দেখা কি যাচ্ছে? হালকা করে আমি একটা ডিজাইন এঁকে নিচ্ছি। ওকে জেরিন আপু, ইনশাল্লাহ দেখা হবে। একটু একটু দেখা যাচ্ছে। আমি যখন এটার উপর দিয়ে মোম দিয়ে আঁকাবো তখনই বুঝতে পারবেন আপু, কারণ আমি যদি ডার্ক করে আঁকাই তাহলে মোমের নিচে দিয়েও কালারটা দেখা যাবে। এই যে এরকম হালকা করে এঁকে নিতে হবে। আপনারা বাটিক করলে হালকা করে আঁকাবেন, যাতে মোমের নিচে দাগগুলো বেশি দেখা না যায়। হ্যাঁ, হ্যাঁ, মুক্তি আক্তার আপু যেটা বলেছে আমিও সেটার সাথে একমত, যে ডিজাইন আঁকাটা কিন্তু নিজের মতন। পদ্ধতিটা আপনারা দেখুন। এখন আমি এখানে সম পরিমাণে
রজন, মধুমোম আর সাদা মোম নিয়ে নিয়েছি, ঠিক আছে? আমি এটা সমান সমান পরিমাণে নিয়েছি। অনেকে হচ্ছে মোম যা নেয়, সাদা মোম যা নেয় তার অর্ধেক নেয় মধুমোম, তার অর্ধেক নেয় রজন। আবার অনেকে অন্য অনুপাতেও করতে পারে। এটা আসলে যার যার নিজের ব্যাপার। যেমন কেউ আমরা রাইস কুকারে ভাত রান্না করি, কেউ কম বসা ভাত রান্না করি, কেউ ফ্যান গালা ভাত রান্না করি, ঠিক আছে? মাংস আমরা এক একজনের টেস্ট অনুযায়ী রান্না করি, ঠিক এটাও সেরকম, যে যেভাবে কাজ করে সুবিধা পায়। হ্যাঁ, কোনো মিশ্রণ আছে একটু আঠালো হয়, ধোয়ার পরে উঠতে একটু কষ্ট হয়, যেটাতে আপনার হচ্ছে রজনটা মধুমোমটা বেশি থাকে, সেটাতে একটু আঠালো হয়, বিশেষ করে মধুমোমটার জন্য। তো এই জন্য আমি মধুমোমটা খুব বেশি দেই নাই, আমি 3টা মোমই সমান পরিমাণে নিয়েছি। পেন্টিং শিখতে হবে কেন আপু? আপনি ট্রেসিংয়ের মাধ্যমে আঁকায় নেবেন, কার্বন পেপার দিয়ে ট্রেসিংয়ের মাধ্যমে হালকা করে এঁকে নেবেন। কিংবা এই যে কাপড়টা দেখেন, ভয়েল কাপড় কিন্তু অনেক পাতলা, ঠিক আছে? আপনি কাপড়ের নিচে কোনো ডিজাইন রাখলেও কিন্তু সেটা দেখা যাবে, ডিজাইনটা রেখে সেটার উপর দিয়ে পেন্সিল করে হালকা করে এঁকে নিতে পারবেন। এটা করতে গেলে পেন্টিং শেখার দরকার হবে না। তো আপনাদের নিশ্চয়ই আমাদের হাসান ভাইয়ের ক্লাসে দেখেছেন যে উনি একটা হট প্লেট ব্যবহার করে মোমটা গলিয়েছে। তো খুলনায় আমি হট প্লেট বহুত খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, যার কারণে আমার ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে। ইলেকট্রিক চুলায় খুবই লো হিটে আমি মোমটা গলাবো। হট প্লেট না পাওয়ার কারণে এই চুলা ফ্রেম, আমার বড় ফ্রেম, এই সব নিয়ে আমার মাটিতে বসা লাগছে। আর আমি আপাতত এটা একটু গরম হওয়ার জন্য বেশি পাওয়ারে দিয়ে নিচ্ছি। আমি এই চুলাটা ফার্স্ট ইউজ করতেছি, এটার সিস্টেমটা জানি না ঠিক। কেউ কি একটু হেল্প করতে পারেন? চুলাটা স্টার্ট দিব কি করে? 2000 ওয়াট টাইমার সেট করে নিচ্ছি আমি, 4 মিনিট। আমার এটা কি স্টার্ট হয়েছে? ফাইন গাম এই পুশিয়ান রঙে মিশাতে হয় আপু। এই মোমটা গলতে যেহেতু সময় লাগবে, আচ্ছা বারবার যে E5টা চলে আসে, চুলাটা কি অন আছে না অফ হয়ে যাচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না। এই বাটিতে গরম হবে না, স্টিলে লাগবে। গলা শুরু হয়েছিল, এই যে একটু একটু গলেছে। হ্যাঁ, এটা তো প্রেস করেছি। এই মগে হবে। চুলা হিট আছে।
না হলে আমি গ্যাসের চুলায় মোম গরম করে আনবো, তাতে অসুবিধা নাই। কিন্তু এটা জাস্ট গলতে দিয়ে আমি বাকিটা করতাম। এই যে 1800 ওয়াট দিলাম, দেন টেম্পারেচার সোহেল আপনার কাছে খেয়াল রেখে কাজ করেন, দরকার হলে ব্রেক নেন। না ঠিক আছে, আমি খেয়ালেই আছি, আমি জাস্ট চুলাটা অন রাখতে চাচ্ছি। এটা তো 1800-র উপরে যাচ্ছে না, আমি ফাংশনটা দিলাম 2000। এই যে ওয়াটার এখানে 2000। এই যে চুলাটা জ্বলছে, জ্বলে আবার নিভে যাচ্ছে। এখানে E5 লেখা। এটা সো কনফিউজিং। আচ্ছা, এটার সাজেশন আপনারা কেউ আমাকে ইনবক্সে দিয়ে দেন, আমি এটা সরাই, আমি অন্য পার্ট করি। এটা আমি গ্যাসের চুলায় দিয়ে আসি। চুলাটা কিনে আমার এখন কাজেই লাগছে না। হ্যাঁ, অন্য বাটন আনবো। তার আগে আমি হচ্ছে 1 মিনিট। নাই, একটু গ্যাসের চুলা পছন্দ গলায় দাও। দেখো হাত না পুরো, হাতা দিয়ে ধরো। হ্যাঁ, পুরা গলায় আনবা। এইটা ওইটা গলায় একটার মধ্যে ঢেলে নিয়ে আসো। এটা তো গলে গেছে অলরেডি, ওইটা গলায় মগের মধ্যে ঢেলে নিয়ে আসবো। স্টিল লাগবে কি লাগবে, আচ্ছা যাই হোক। হচ্ছে যেটা আমি বলছিলাম সেটা হলো গিয়ে, মোম গলানোর জন্য গ্যাসের চুলায় দিয়ে আসছি, গরম রাখার জন্য আমরা এটা ইউজ করব, সমস্যা নাই। ততক্ষণ আমি আপনাদেরকে এটা বলি যে আমি এখানে কিভাবে আটকাবো ফ্রেমের সাথে। 1 মিনিট। আমি কিছু পিন ইউজ করি ফ্রেমে আটকানোর জন্য, এই যে পেপার পিনগুলা, হ্যাঁ বোর্ড পিনগুলা, এগুলো দেখেন আপনারা প্রথমে ফ্রেমে কাপড়ের কোনা আটকায় নিতে হবে। হ্যাঁ, আসছি। নরম কাঠ হলে
এটা পিনটা এমনি ঢুকে যাবে, হ্যাঁ, এরকম চাপ দিয়ে। আমি কেরোসিন কাঠ নিয়েছি, কেরোসিন কাঠটা যথেষ্ট নরম, তারপরে আমার এটা আমি চাপ দিয়ে ঢুকাতে পারছি না, তো আমি হচ্ছে এই পিনের সাথে হাতুড়ি ইউজ করে এটা ঢুকায় ফেলি। ঠিক আছে, আপনারা এই পিনের বদলে যেই পিনগুলোর মাথায় যে লাল নীল কালারের প্লাস্টিক লাগানো থাকে না মাথায়, হ্যাঁ আপু চুলা অফ করে দিয়েছি, চুলায় কারেন্ট নাই এখন। আচ্ছা যেটা হোক, যেটাতে লাল নীল ইয়ে থাকে না প্লাস্টিক, ওইগুলো ইউজ করতে পারেন, ওটা আপনার ধরার জন্য ইজি হবে। এভাবে পিনের মাধ্যমে আপনারা আটকে নিতে পারবেন। হ্যাঁ আপু চুলা অফ করে দিয়েছি। এই যে এরকম টান টান করে ফ্রেমের মাধ্যমে পিন দিয়ে আটকে নিতে হবে, এই যে এইভাবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এই ধরনের পেপার ক্লিপ আপনারা ইউজ করতে পারেন, পেপার বাইন্ডিং ক্লিপগুলো। আমার এই ফ্রেমটা অনেক চওড়া, এটার মধ্যে হবে না। আপনার ফ্রেমটা 1 ইঞ্চি করে যদি বানান, তাহলে এই যে দেখেন এটা কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি মতো ফাঁকা হয়, হ্যাঁ, সেই ফ্রেমের সাথে আপনারা এটা এভাবে আটকে নিতে পারেন। এইভাবে ফ্রেমের সাথে কাপড় দিয়ে আটকে নিতে হবে, এই যে ক্লিপ দিয়ে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? আমার এই কাঠটা হচ্ছে 2 ইঞ্চির মতন চওড়া, হ্যাঁ, এই কাঠটা না কাটা ইজিলি খোলা যাবে, এই যে টান দিলেই খুলে আসবে। আর যদি বেশি ভিতরে ঢুকে যায় তাহলে প্লাস আছে না, প্লাস, ওই প্লাস দিয়ে ধরে টান দিবেন, খুলে চলে আসবে। সব থেকে ভালো হয় এই ক্লিপগুলো ইউজ করতে পারলে। আমি কাজের একদম শুরুর দিকে এই ফ্রেমটা বানিয়েছিলাম, যার কারণে এই বুদ্ধিটা মাথায় ছিল না। পরে অনেক জায়গায় দেখেছি যে তারা চিকন করে ফ্রেমটা বানায়, একটু চিকন করে, আর এভাবে করে। আমি হচ্ছে ফ্রেমটা মোটা করে বানিয়েছি, কিন্তু কোনো স্ট্যান্ড দেয়নি আর কি। ফ্রেমটা এরকম আর মাটিতেই থাকে, এই জন্য উঁচু করে বানানো, যাতে মাটিতে রং না লাগে, কাপড়টা উপরে থাকে। কিন্তু আরেকটু চিকন করে ফ্রেমটা বানানো যায়। একটু চিকন করে বানালেই কিংবা ফ্রেমের উপরে যদি চিকন আরেকটা পার্ট বসানো থাকে, তাহলেই সেটার এভাবে ক্লিপ দিয়ে লাগানো সম্ভব। এই পাশে অথবা এই পাশ দিয়ে এরকম করে ক্লিপ দিয়ে লাগায় দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে আপনারা ফ্রেমের সাথে কাপড়টা আটকায় নিতে পারেন। এখন আমি একটু চুলা থেকে আমার মোমটা নিয়ে এসে মোমের কালারটা মানে মোমের পার্টটা শেষ করি। ফ্যানটা অফ করতে হবে, না হলে আমার মোমটা বারবার শুকা যাবে।
এই যে আমার মোম গলায় নিয়ে আসছি আমি। এবার আমার যান্ত্রিক পেনের সাথে আপনাদের পরিচয় করায় দিই। যান্ত্রিকের কাজ করার সময় আপনারা সব সময়, এখন কি ঠিক আছে ভিডিও? ভিডিও ঠিক আছে? আমি ছিলাম না, এই জন্য কোনো সাউন্ড ছিল না, আমি মোম আনতে গিয়েছিলাম। আপুরা একটু সারা শব্দ দেন। আচ্ছা ওকে, আমার জান্টিং পেনের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই জান্টিংটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম। খুলনায় কোথায় পাবো এইটা তো আমি সোনা পাখি বলতে পারবো না, কারণ খুলনায় তো এখন থাকছি না আমি। তবে তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, এটা আলি এক্সপ্রেসে পাবা তোমরা। ঠিক আছে, আলি এক্সপ্রেস থেকে যারা অর্ডার নেয় তাদের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারো জান্টিং পেন। আর গাউছিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, জান্টিং পেনটা গাউছিয়াতে পাওয়া যায়, তো ওখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। তবে এই ধরনেরটা পাবা না, সেটা আরেক ধরনের, কিন্তু করার সিস্টেম একই রকম। এইরকম নিবো আছে, এরকম হোলও আছে, গর্ত আছে মোম ভরার জন্য, করার সিস্টেম একই রকম। এখন একটা টিপস হচ্ছে, খেয়াল রাখবা তোমরা মোমের কাজ করার আগে, এই যে জিনিসটা, এটা যেহেতু পিতলের অথবা স্টিলের হয়, তো এইটাও গরম করে নিতে হবে। তা না হলে মোম ঢুকানোর সাথে সাথে এটা জমে যাবে। ঠিক আছে, মোম ঢুকানোর সাথে সাথে মোমটা জমে যাবে এটার মধ্যে। সো আমার যেহেতু মোমটাই গরম আছে, আমি মোমের মধ্যে এটা কিছুক্ষণ চুবিয়ে রাখবো। ঠিক আছে, যেহেতু আমার মোমটা গরম, আমি মোমের মধ্যে এটা চুবায় রাখবো। এবং এইভাবে মোম নিতে হবে। ভিডিও কি ক্লিয়ার? যেটা এখান থেকে এভাবে ফোটায় ফোটায় পড়বে, আর সেটা দিয়ে কাজ করতে হবে। গতকাল আমাজনে অর্ডার দিয়েছি। ভেরি গুড। আমাজনের অর্ডার লিঙ্কটা আপু আপনাদের আমাদেরকে পোস্টে শেয়ার করে দিন, তাহলে অন্য আপুরা অর্ডার দিতে পারবে। এটার প্রাইস হচ্ছে, আমি তো আপু মালয়েশিয়া থেকে একবারে সেট এনেছিলাম, মালয়েশিয়ার কিছু কালার সহ। সো এটার প্রাইসটা আমি আলাদা করে বলতে পারবো না, কিন্তু সাধারণত 250 থেকে 600 টাকার মধ্যে জান্টিং পেনের বিভিন্ন ধরনের জান্টিং পেন পাওয়া যায়। হ্যাঁ, কাপড়ে কাজ যখন করব তখন কাপড়ও দেখা যাবে আপু। মোমটা অল্প আঁচে রাখতে হবে, এটা নিশ্চয়ই আপনারা আগের 2 ক্লাসে আপনারা শিখে গেছেন, আর না হলে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মোমটা। হাতে সবসময় আপনারা একটা কাপড় রাখবেন, যে কাপড়ে করে হচ্ছে মোমটা মুছে নিতে হবে। তা না হলে আমাদের কাজ করার যে কাপড়টা, যে কাপড়ে আমরা কাজ করব সেটা মাখা যাবে। এইভাবে করে নিয়ে যেতে হবে, এভাবে করে নিয়ে কাপড়ে কাজ করতে হবে। হ্যাঁ, তার আগে তোমরা এভাবে করে দেখে নিবা যে মোমটা ঠিকমতো পড়ছে কিনা। ওকে, আমি কি বুঝাতে পারলাম? আগে একটা কাপড়ে এভাবে আস্তে করে করে দেখে নিবা যে মোমটা ঠিকমতো পড়ছে কিনা। জান্টিং পেনের কাজ করার টিপস কিন্তু বলছি, একটু খেয়াল করবা আপুরা। এই নালাটা যেহেতু চিকন, সোয়েটার মধ্যে মোম জমে, এখান থেকে দেখা যায় যে মোম আছে। হ্যাঁ, এখান থেকে দেখা যায় যে মোম হয়তো বা আছে, দেখো এই যে ভিতরে মোম আছে, কিন্তু এই নালা দিয়ে পড়বে না, এই নালা দিয়ে পড়বে না। তার কারণ হলো, এই নালাটা যেহেতু চিকন, এটার মধ্যে মোম একটু ঠান্ডা হলেই জমে যায়, এই জন্য বারবার মোম নিয়ে কাজ করতে হবে।
বারবারই মোম নিয়ে কাজ করা লাগে এই জন্য। ঠিক আছে। বিসমিল্লাহ বলে আমি মোমের কাজ শুরু করলাম। সব সময় হাতে একটা কাপড় রেডি রাখবা, যখনই উঠানো দরকার হবে তখনই কাপড়ে করে এটা উঠায় নিয়ে যাবা, ঠিক আছে। এই দেখো আমার মোম কিন্তু অলরেডি জমে গিয়েছে। আমি আবারও মোম নিয়ে নিচ্ছি। প্রথম প্রথম তোমাদের কাজ করতে অসুবিধা হতে পারে, কিন্তু একটু প্র্যাকটিস করলেই মেহেন্দির মতো এটাতেও হাত চলে আসবে। খেয়াল রাখতে হবে মোমটা যেন কাপড়ের নিচ পর্যন্ত যায়। খুব বেশি দ্রুত টানা যাবে না, মোমটা যেন কাপড়ের নিচ পর্যন্ত যায়। আবার এক জায়গায় খুব বেশিক্ষণও রাখা যাবে না, তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে। আমার এখানে দেখো কিছু জায়গায় মোম একটু কম বেশি পড়েছে, কাজ কেবল স্টার্ট করেছি তাই। এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করতে পারো যদি কাজ একটা টুকরা কাপড়ে স্টার্ট করো। একটা টুকরা কাপড়ে কাজ স্টার্ট করে যখন দেখবা মোমটা ভালো মতো পড়ছে, হাতটা ভালো মতো চলে আসছে, তখন তোমরা মেন কাপড়টাতে কাজ করা শুরু করবা। মালয়েশিয়ারা যে রং দিয়ে কাজ করে, ওরা ওদের রংটাকে ডাই বলে। ডাই, ডাই মানে রং, শুধু ডাই বলে। বাটিক ডাই।
মোমের রং করা শেষে আপনাদের জান্টিং পেন এবং মোম গলানোর পাত্র সব কিছু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখবেন। তুলি দিয়ে করলে আপু এরকম ফিনিশিং হবে না, এরকম চিকন লাইন হবে না তুলি দিয়ে করলে। খুব ভালো করে মোম দিয়ে আমাদের এই জিনিসগুলো হচ্ছে লাইনগুলা আটকায় দিতে হবে, ঠিক আছে? কম্পিউটারে যেরকম দেখেন ড্রয়িং করার সময় লাইন যদি কোনোটা একটু ফাঁকা থেকে যায় তাহলে কি হয়, তাহলে কিন্তু কালার করার সময় পুরোটা কালার হয়ে যায়। তো আমাদের এই মালয়েশিয়ান বাটিক পেন্টিংয়ের সিস্টেমটা কিন্তু ওরকম, আমরা যদি এই লাইনগুলো ভালো করে আটকায় না দিই, এই কর্নারগুলো আটকে না দিই, তাহলে কিন্তু কালার ছড়া যাবে। এবং এই যে লাইন দিচ্ছে এর মাঝখানে যদি মোম ঠিক মতো না পড়ে, যেমন এখানে একটু কম পড়েছে, এটা যদি ভালো করে ভরে না দেই কালার করার সময় কালার এখান দিয়ে কিন্তু ছড়া যাবে। আপু মালয়েশিয়ান কালারটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন না তো, মালয়েশিয়ানরা যে কালার দিয়ে বাটিক করে ওই কালারটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন না। আপনি যেটা অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে সিল্ক পেন্টিং। হ্যাঁ, এটা দিয়েও ওরা কাজ করে এবং এটা লিকুইডই পাওয়া যায়, লিকুইড রেডিমেড পাওয়া যায় এবং সেটা দিয়ে আপনি সিল্ক কাপড়েও কাজ করতে পারবেন। সিল্ক পেন্টিং বলে সার্চ দিলে পাবেন সম্ভবত আমাজনে, কিন্তু আমি কখনো ওটা খুঁজে দেখিনি, কারণ আমার ইচ্ছা আছে আমি বাইরে থেকে একবার আনাবো সিল্ক পেন্টিংটা। সিল্ক পেন্টিংটা ঠিক এই সিস্টেমেই করা হয়, ঠিক আছে? তবে ওইটা কিন্তু স্টিম দেওয়া লাগে, সিল্ক পেন্টিংটা আবার আপনার স্টিম দেওয়া লাগে। স্টিমের বদলে আপনি কালারটা শুকানোর পরে ভালো করে আয়রন করে নিলেও পারবেন। মালয়েশিয়া থেকে আপু কেউ না গেলে আনানো পসিবল না, কেউ গেলে ওইখানে যে সব শোরুমগুলো আছে সেখান থেকে এনে এনে দিতে পারবে আপনাকে, যদি কেউ যায় আপনার পরিচিত। হ্যাঁ, গ্লাস প্রিন্টিং এর মতো, আগে বর্ডার করে তারপরে। এই যে আমার এটা দিয়ে এখন পড়ছে না, এরকম হলে বুঝতে হবে যে এটা আর একটু গরম করার প্রয়োজন, ঠিক আছে? তখন আবার কিছুক্ষণ এটা গরম মোমের মধ্যে দিয়ে রাখতে হবে। আর মোমের কাজ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনার মোমের যে মিশ্রণটা সেটার মধ্যে যেন কোনোভাবে পানি না পড়ে। আমি কিছুক্ষণ এটা একটা আমার মোমের মধ্যে রেখে গরম করে নিচ্ছি। কিছুটা গরম হয়েছে। আসলে রেগুলার কাজ করলে না পেনটা পরিষ্কার থাকে, জিনিসটা ভালো হয়। আমার এটা দিয়ে অনেকদিন কাজ না করার কারণে এই এই নালাটাতে জাম হয়ে গেছে, এটা যে টিউবটা, টিউবের মতো অংশটা এটাতে জাম হয়ে গেছে।
আপু সিল্ক পেন্ট বললেই হবে, মালয়েশিয়ান এই পেন্টটাকে আপনি সিল্ক পেন্ট বললেই হবে। কিন্তু আমরা যেটা করছি প্রুশিয়ান কালার দিয়ে, এটা সিল্কে করলে খুব একটা টেকসই হবে না, কারণ আমাদের প্রুশিয়ান কালারটা মূলত সিল্কে করার জন্য না। প্রুশিয়ান কালারের সাথে আমরা যে কেমিক্যালগুলো মিক্স করি, তবে এটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি, সিল্ক কাপড়ে করেছি, কিছুদিন ধুয়ে টুয়ে দেখবো যায় কি না, তারপরে আপনাদেরকে রেজাল্টটা জানাতে পারবো। মোমটা কাছে এনে নিচ্ছি একটু। না আপু, আপনি কোনো প্রবলেম হবে না আপু, ওখান থেকে যদি কালার আনান আপনি। টিউবে জং ধরে সমস্যা হতে পারে আপু, জং তো লোহায় ধরে, টিউবটা পিতল অথবা স্টিলের হয়। আর আপনি যদি একটু যত্ন করে রাখেন, এটা মাঝে মাঝে একটু গরম পানিতে পরিষ্কার করেন, তাহলে জং ধরবে না। আর সাধারণত মোমের উপরে জং ধরে না, আপনি যখন এটাতে কাজ করবেন, এটা তো মোমের কারণে তেল তেলা হয়ে থাকবে, এটাতে জং ধরে না। হ্যাঁ, জান্টিং এর সাইজ আছে, এই যে নালাগুলো, এইগুলা ছোট বড় আছে, হ্যাঁ, এবং অনেকগুলো আছে আপনার দুইটা নালা। ইন্ডিয়াতেও জান্টিং পেন পাওয়া যায়, তবে জান্টিং পেন কিন্তু এক এক দেশেরটা এক এক রকম হয়। যেমন মালয়েশিয়ারটা এরকম, ওরা আরো কয়েক রকমের বানায়, তারপরে ইন্দোনেশিয়ান জান্টিং পেনগুলো আরেক রকম হয়। আপনারা হচ্ছে জান্টিং পেন লিখে সার্চ দিবেন, এটার স্পেলিংটা হচ্ছে ক্যান্টিং পেন, হ্যাঁ, CANTING, ক্যান্টিং পেন, এটা লিখে সার্চ দিলে আপনারা অনেক ধরনের জান্টিং পেন দেখতে পারবেন।
এখন আমি একটু আমার নিজের মতন করে এটা ভরে দিব ডিজাইনটা। যাতে এটা কালার করার পরে সুন্দর একটা ইফেক্ট আসে। না আপু, এটাতে ভ্যাট রং ইউজ করতে পারবেন না। প্রত্যেকবার মোম নেওয়ার পরে কিন্তু সুন্দর করে আপনারা কাপড় দিয়ে এটা চেপে নেবেন, নালাটা পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, উফ, আমার এটা আবার ঠান্ডা হয়ে গেছে। প্রথমবার মোম নেওয়ার পর এত সুন্দর করে মোমটা পড়ে, মনে হয় যেন রং করতেই থাকি করতেই থাকি। মোমটা জমে গেলে তখন আবার বিরক্ত লাগে। আমি আমার মতন করে একটা ডিজাইন ক্রিয়েট করছি। হ্যাঁ, এগুলো একটু ভরে দিলে ভালো লাগবে। হ্যাঁ, পেনের এই যে পিতলের পাটটা, এটা গরম থাকতে হবে হালকা, ঠিক আছে? এটা ঠান্ডা হয়ে গেলে এটার যে চিকন নালাটা, এই যে চিকন নালা, এটার মধ্যে মোম জমে যাবে। আরেকটা টিপস দেই, ঠিক আছে? সেটা হচ্ছে, যখন আপনারা মোমের কাজটা করবেন, এটা তলায় কিন্তু অনেক এই যে এরকম জমে থাকে, এই যে মধুমোম রঞ্জনের কিছু অবশিষ্টাংশ এরকম জমে থাকে। এই সব জায়গাতে মোমটা খুব বেশি নাড়া দিবেন না একদম নিচ থেকে, কারণ ওই জিনিসগুলো একটু দানা দানা, ওই জিনিসগুলা এই টিউবের মধ্যে ঢুকে টিউবটা জাম করে ফেলে। তাই একদম মগের নিচ পর্যন্ত রং আপনারা যান্ত্রিক পেটা নেবেন না, উপর থেকে নিয়ে নিয়ে কাজ শেষ করবেন, ঠিক আছে? উপর থেকে নিয়ে নিয়ে কাজ শেষ করবেন। এভাবে এই ডিজাইনের মানে এই সিস্টেমে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন ট্রেসিং করে করতে পারেন, যেমন সিনারি, তারপরে বিভিন্ন ধরনের ফুল, জ্যামিতিক প্যাটার্ন, যে কোনো কিছু কিন্তু আপনারা এই সিস্টেমে করতে পারেন। এখানে কিন্তু আপনার কোনো কিছু বাধা ধরার ঝামেলা নাই।
কিংবা নির্দিষ্ট কোনো ডাইস দিয়ে ছাপ দেওয়ারও ইয়ে নাই, যেহেতু আপনি আপনার মন মতো যা খুশি তাই আঁকাতে পারেন। আমার মোমের পার্টটা শেষ আপাতত, এবার আমি রং গোলাবো। রং গোলানোর জন্য আমার একটু ঠান্ডা পানি নিতে হবে, সরি গরম পানি নিতে হবে। পানিটা আমি একটু গরম করে আনি 10 মিনিট। আপনারা ততক্ষণ মোমের পার্টটা আরেকবার দেখতে থাকেন, ঠিক আছে? 10 মিনিট পরে আবার আমি লাইভে জয়েন করছি।